আদালতে এবার বিদ্যুতের সাথে সাথে মৌলির মুখোশও খুলে দিল পানির উকিল মথুরা ম্যাডাম। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো লাঞ্চ টাইম শেষ হয়ে গেলে তখন অনিরুদ্রকে আবার নিয়ে আসা। অনিরুদ্র বিদ্যুতের মাকে বলতে লাগলো বাণী কোথায়, কিন্তু ওরা বলতে লাগলো বাণী যে সে তখনই বেরিয়েছে, এখনো ফিরে আসেনি। আর তখন অনিরুদ্র প্রচন্ড চিন্তা আর বলতে লাগলো বাণী কোনো বিপদে পড়েনি তো। এদিকে জজ সাহেবও চলে আসে। জজ সাহেব এসে তার কার্যক্রম শুরু করে আর তার উকিল কে জিজ্ঞাসা করতে থাকে সে বিদ্যুতের পক্ষে আর কিছু বলবে কিনা। তখন অ্যাডভোকেট মান্নান বলতে লাগলো সমস্ত সাক্ষ্য প্রমাণ তো আমি আপনার কাছে পেশ করেছি, আমার আর বলার কিছু নেই। তারপরে জজ সাহেব অনিরুদ্রকে বলতে লাগলো তার কিছু বলার আছে কিনা। অনিরুদ্র তখন বলতে লাগলো তার আর কিছু বলার নেই। এদিকে বিদ্যুতের মা বলতে লাগলো সাথীকে বেয়ান সবকিছু শেষ হয়ে গেছে। এবার কি হবে? অন্যদিকে জজ সাহেব তার রায় ঘোষণা আ করবে। জজ সাহেব তখন বলতে লাগলো সমস্ত প্রমাণ এবং সাক্ষ্য ভিত্তিতে আমরা এই মর্মে অনুমিত করতে পারি যে এ অনিরুদ্র দোষী। তাই অনিরুদ্রের এই কথাটা বলার সাথে সাথে তখন হঠাৎ করে বাণী বলে ওঠে, "জজ সাহেব ১ মিনিট। আপনি এত তাড়াতাড়ি রায়টা শোনাতে পারেন না।" তখন রীতিমতো সবাই চমকে যায়। আর এদিকে মৌলি তখন ভয় পেয়ে বলতে লাগলো, "গ্র্যান্ডমমি ও আবার কি করতে চাইছে?" আর তখনই সেই ছদ্মবেশী বিদ্যুৎ আর কুয়াশাকে নিয়ে হাজির হয় বানি আর অন্তরা। তখন জজ সাহেব বলতে লাগলো, "এ কে?" তখন অ্যাডভোকেট মান্নান বলতে লাগলো, "দেখুন, দেখুন জজ সাহেব আবার কোনো তামাশা শুরু করে দিয়েছে। সেইজন্য আদালতের সময়টা নষ্ট করছে।" একথা বলার সাথে সাথে বানি তখন বলতে লাগলো, "আদালতের কোনো সময় আমি নষ্ট করছি না। যার জন্য আজকে এত কিছু হয়ে গেছে তাকে দিয়ে তো আজকের আদালতের কার্যক্রমটা শেষ করতে হবে। আমি তাকে নিয়ে এসেছি।" তখন এই কথা বললে জজ সাহেব বলতে লাগলো, "আপনি কি বলতে চাইছেন? আমি তো বুঝতে পারছি না।" তখনই বিদ্যুতের মাথার কাপড়টা সরিয়ে বানি বলে উঠে, "দেখুন জজ সাহেব, এ হলো বিদ্যুৎ। আমরা বলেছিলাম না বিদ্যুৎ মারা যায়নি, বিদ্যুৎ বেঁচে আছে। বিদ্যুৎ মরে গেছে। মিথ্যা কথা আ চারিদিকে ছড়িয়ে দিয়ে, গা ঢাকা দিয়ে এভাবে আমাদের ক্ষতি করেছে। আমার মাম্মাম আজকে অসুস্থ, কথা বলতে পারছে না। এদিকে অনিরুদ্র এমন অবস্থা করেছে, সমস্তটা করেছে বিদ্যুৎ।" এই কথা বললে জজ সাহেব তখন রীতিমতো চমকে যায়। তখনই বিদ্যুৎ বলতে লাগলো, জজ সাহেব আমি কোনো অন্যায় করিনি।" এই জজ সাহেব তখন বলতে লাগলো, "আপনার যা বলার আপনি কাঠগড়ায় দাঁড়িয়ে বলুন।" এদিকে তো ঈশানী চমকে যায় বিদ্যুৎকে দেখে। ঈশানী বলতে লাগলো, "এটা এটা কি করে সম্ভব?" অন্যদিকে বিদ্যুৎ কাঠগড়ায় দাঁড়িয়ে জজ সাহেবকে বলতে লাগলো, "জজ সাহেব বিশ্বাস করুন আমি আত্মরক্ষার জন্য এই কাজটা করেছি। অনিরুদ্র আমার মাথায় যেরকম একটা মাটির থালা দিয়ে মেরেছিল, আমার তো সেখানেই মরে যাওয়ার কথা ছিল। কিন্তু ও অশেষ কৃপায় আমি বেঁচে গিয়েছি।" তখনই অনিরুদ্র গিয়ে গলা চেপে ধরে বলতে লাগলো, "আবারও মিথ্যে কথা বলছিস? কেন তুই আমার মাম্মামের জীবনটা এভাবে নষ্ট করলি? আমার জীবন না হয় বাদই দিলেন।" জজ সাহেব তখন বলতে লাগলো, "আপনি আইন নিজের হাতে তুলে নিতে পারেন না। আদালত শাস্তি দেবে উনাকে। আপনি ছেড়ে দিন প্লিজ অনিরুদ্র বাবু।" অনিরুদ্র তখন গলার টা ছেড়ে দিলে তখনই বিদ্যুৎ বলতে লাগলো, "দেখতে পেয়েছেন? দেখতে পেয়েছেন জজ সাহেব আমাকে কিভাবে মারার চেষ্টা করছে? এর আগেও আমাকে মারার চেষ্টা করেছিল।" অনিরুদ্র তখন বলতে লাগলো, "জজ সাহেব ওর জন্য আজকে আমার মেয়ে কথা বলতে পারছে না। আমার তানিয়ার এমন অবস্থা হয়েছে। আমার কথা আমি ছেড়েই দিলাম, কিন্তু বাপ হয়ে আমি আমার সন্তানের এমন ক্ষতি কিছুতে সহ্য করব না।" তখন জজ সাহেব বলতে লাগলো, "আমরা বুঝতে পারছি আপনার আর মনের অবস্থা। আপনার সাথে যে ঘটনাটা হয়েছে সেটা অত্যন্ত দুঃখজনক। আচ্ছা বিদ্যুৎ ঘোষ আপনি কেন এই কাজটা করেছেন? সত্যিটা খুলে বলুন।" এদিকে মৌলি বলতে লাগলো, "গ্র্যান্ডমমি এবার যদি আমাদের কথাটা বলে দেয়।" অন্যদিকে বিদ্যুৎ তখন এমনভাবে মৌলির দিকে তাকাতে থাকে, মৌলি তখন ভয় পেয়ে বারবার ইশারা করতে থাকে যেন মৌলির নামটা না বলে। এদিকে নয়নতারা দেবীও ইশারা করে বুঝিয়ে দেয় তার নামটা না বলার জন্য। বিদ্যুৎ তখন হাত জোড় করে বলতে লাগলো, "ধর্ম অবতার এই কাজটা আমি কেন করেছি জানেন?" জজ সাহেব তখন বলতে লাগলো, "কেন করেছেন সেটাই তো জিজ্ঞাসা করছি।" তখন হঠাৎ করে বলতে লাগলো, আমার মায়ের জন্য। আমার মা টাকার লোভে ওই অনিরুদ্র বাড়িতে চলে গিয়েছে। বানি, আমার মেয়ে সবাইকে নিয়ে চলে গিয়েছে। এ এ কথা বললে তখন সেই বিদ্যুতের মা চিৎকার করে বলতে লাগলো, "জজ সাহেব ও মিথ্যে কথা বলছে। ও আবারও মিথ্যে কথা বলছে। আমি ওর মা। মা হয়ে বলছি ওর মতো ও খারাপ লোক না আরেকটাও নেই। ও বানি আর আমার নাতনির জীবনটা না দুর্বিষহ করে তুলেছে। ওর মতো খারাপ লোক নেই। আজকে আমার মেয়েটা একটু এখন ভালো
ভালো আছে। তখন জজ সাহেব বলতে লাগলো, "প্লিজ আপনি বসুন, আপনি বসুন।" তখন উম সেখানে সেই বিদ্যুৎ বলতে লাগলো, "জজ সাহেব আমি কি করব আপনি বলুন তো? আমার মা, মেয়ে সবাইকে টাকার লোভ দেখিয়ে অনিরুদ্র নিয়ে গেছে। আর এরপরে আমাকে ঐদিন এমনভাবে মাটির থালা দিয়ে মেরেছিল, আমার না মাথাটা পুরোটাই নষ্ট হয়ে গেছে। বলুন না আর এমন অবস্থায় মাথাটা শান্ত থাকে তখন অ্যাডভোকেট মান্নান বিদ্যুৎকে ইশারা করে কিছু না বলার জন্য। বিদ্যুৎ তখন বলতে লাগলো, "জজ সাহেব প্লিজ পারলে আমাকে ক্ষমা করে দিন। বিশ্বাস করুন আমি এটা নিজের ইচ্ছা করতে চাইনি।" আর তখনই চলে আসে বাণীর লয়ার আদালতে। বাণীর লয়ার আর মথুরা ম্যাডাম এসে বলতে লাগলো, "জজ সাহেব আমার কিছু বলার আছে। আমি কিছু বলতে চাই।" জজ সাহেব তখন বলতে লাগলো, "আপনি? আপনি সুস্থ হয়েছেন?" তখন বলতে লাগলো, "হ্যাঁ, আমি সুস্থ হয়েছি। আমি না এসে পারলাম না। আমি আজকে এসেছি বিদ্যুতের মতো একটা ক্রিমিনালের সমস্ত মুখোশটা খুলে দিতে।" এই বলে মথুরা ম্যাডাম বলতে লাগলো, "ও শুধু ২ জন লোককে মেরে ফেলার প্ল্যান করেনি। ও আমাকেও মেরে ফেলার প্ল্যান করেছিল।" তখন অ্যাডভোকেট মান্নান বলে ওঠে, "মিথ্যে কথা। মিথ্যে কথা বলছে আমার বিপক্ষীয় আইনজীবী।" তখন মথুরা ম্যাডাম বলতে লাগলো, "আমি কোনো মিথ্যে কথা বলছি না। এই বিদ্যুৎ ঘোষ আমাকে যে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলার চেষ্টা করেছিল তার যথেষ্ট প্রমাণ আমার কাছে আছে। আমি সেটা আদালতে পেশ করছি।" জজ সাহেব তখন বলতে লাগলো, "বিদ্যুতের সাথে আর কে ছিল আপনার কি দেখতে পেয়েছেন?" তখন মথুরা ম্যাডাম বলতে লাগলো, "আর কে ছিল আমি দেখতে পাইনি। তবে এই কল লিস্টটা থেকে আমি জানতে পেরেছি ও একজনের সাথে রীতিমতো কন্টিনিউ কথা বলতো। আর সেই লোকটা হলো মৌলি রয়। মৌলি রয়ের সাথে ও রীতিমতো যোগাযোগ রেখেছে। ওর কল রেকর্ড ট্রেস করে আমি সবটা জানতে পারি যে বিদ্যুৎ বেঁচে আছে।" যা শুনে রীতিমতো সাথী ঈশানীরা চমকে যায়। সাথী তখন বলতে লাগলো, "এই মৌলি আমি তো তোমাকে নিজের মেয়ের মতো ভাবতাম। তুমি আমার ছেলেটার এত বড় বিশ্বাসঘাতকতা করলে, আমার ছেলেটাকে মেরে ফেলার প্ল্যান করলে?" ঈশানী তখন বলতে লাগলো, "ছি মৌলি তোকে আমার নিজের মেয়ে বলতেও না লজ্জা করছে।" মৌলি তখন বলতে লাগলো, "জজ সাহেব মিথ্যে কথা বলছে উনি। আমার না আমার সাথে বিদ্যুতের কোনো যোগাযোগই ছিল না। তারপরে সেই মোবাইলটা যে হারিয়ে গিয়েছিল সে তার একটা কপি দেখিয়ে মিথ্যে কথা বলতে থাকে মৌলি। মৌলি তখন বলতে লাগলো, "আমার মোবাইলটা হারিয়ে গিয়েছিল। এখন বুঝতে পারছি আমার মোবাইলটা চুরি হয়ে গেছে। আর উনি যাকে কল করেছেন সে আমি না জজ সাহেব। তার যথেষ্ট প্রমাণ আছে।" তখন উকিলবাবু সমস্ত কিছু দেখে বলতে লাগলো, "হ্যাঁ, বুঝতে পারছি।" তখনই মৌলি বলতে লাগলো, "আপনি দয়া করে ভালো করে কাগজটা দেখুন।" কিন্তু হঠাৎ করে বানি তখন বলে উঠে, "এসব মিথ্যে কথা। মিথ্যে কথা এসব।" এদিকে মৌলি জড়িয়ে ধরে নয়নতারাকে কান্না করতে ভয় পেয়ে, "কি হবে?" আদালত তখন বলতে লাগলো, "হ্যাঁ, আমি সমস্ত দিক বিবেচনা করে সমস্ত প্রমাণসহ বিদ্যুৎ যে এত বড় মিথ্যে চক্রান্তটা করেছে তার জন্য বিদ্যুতের কে শাস্তির ব্যবস্থা করছি। আর এদিকে কুয়াশা তাকে সহযোগিতা করার জন্য কুয়াশারও শাস্তির ব্যবস্থা করছি। বিদ্যুৎ আর কুয়াশা যতদিন না পর্যন্ত এর রায় ঘোষণা না হবে ততদিন কাজটা থাকবে। আর মৌলি ম্যাডাম ওদের সাথে জড়িত আছে কিনা সেটা সঠিকভাবে প্রমাণিত না হওয়ায় মৌলি ম্যাডামকে আমরা বেকসুর খালাস দিচ্ছি।" তখনই নকুল বলতে লাগলো, "না, মৌলিকে কিছু একটা বলতে হবে। মৌলিকে আমি এর আগেও বলেছি।" তখন মৌলির কাছে গিয়ে নকুল বলতে লাগলো, "মৌলি আমি কিন্তু সবাইকে সবটা বলে দেব। তুমি যদি এই ঘটনার সাথে জড়িত আছো কোনো একটা প্রমাণ পাই।" অন্যদিকে ঈশানী সবটা গিয়ে বাড়িতে গিয়ে পিনাকিকে বলে দেয়। পিনাকি তখন মৌলির উপর রেগে বলতে লাগলো, "তুমি এত বড় ঘটনাটা করতে পারলে?" তখন আবারও মৌলি মিথ্যে কথা বলে যে তার মোবাইলটা হারিয়ে গেছে। কিন্তু পিনাকি বলতে লাগলো, "এটা তোমার একটা বানানো মিথ্যে গল্প। তোমার মোবাইল যে হারিয়ে যায়নি সেটা আমি বেশ ভালো বুঝতে পারছি।" তো বন্ধুরা কেমন লাগলো আজকের পর্ব?